নমস্কার, দুনিয়াদারিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সোনিয়া। বাংলাদেশের রাজনীতিতে জামাত বিএনপির সংঘাত নতুন কিছু নয়, কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রবাহে এই সংঘাত আবার নতুন করে কিছু প্রশ্ন সামনে এনে দিয়েছে। ইতিহাস, ধর্ম, নারী অধিকার, গণতন্ত্র সব কিছু যেন একসঙ্গে ধাক্কা খাচ্ছে। কেন এ কথা বলছি? তার কারণ জামাত কি অতীত থেকে সত্যি বেরিয়ে আসতে পেরেছে? তারেক রহমানের যে বক্তব্য তাতে বারবার কিন্তু ফিরে এসেছে 1971 সালের প্রশ্ন উঠছে, যে দল 71-এর সময় ভূমিকার দায় আজও পুরোপুরি স্বীকার করেনি, তারা কি নতুন করে মানুষের আস্থা চাইতে পারে? তারেকের বক্তব্য অনুযায়ী জামাত শুধু ইতিহাসের দায় এড়াতে চাইছে তাই নয়, বরং নিজেদের নতুন রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরতে চায়। কিন্তু মুক্তিযুদ্ধ বাংলাদেশের রাজনীতির সবচেয়ে সেন্সিটিভ পার্ট, সেখানে পরিষ্কার অবস্থান যদি না থাকে, তাহলে সাধারণ মানুষের মধ্যে সন্দেহ তৈরি হওয়াটা তো স্বাভাবিক। এই প্রশ্নটা তাই থেকেই যায়, অতীতের দায় এড়িয়ে ভবিষ্যতের রাজনীতি করা আদৌ সম্ভব কি? তারেকের বক্তব্য থেকেই আর কি উঠে আসে? 2 নম্বর প্রশ্ন যেটা উঠে আসে, নারীদের নিয়ে মন্তব্য কি জামাতের প্রকৃত মানসিকতা প্রকাশ করে দিল না? শফিকুর রহমানের নামে প্রকাশিত নারীদের কাজ ও নেতৃত্ব নিয়ে আপত্তিকর পোস্ট ঘিরে বিতর্কের সবচেয়ে বড় প্রশ্নটা কি? এটা কি নিছক একটা পোস্ট, নাকি এই পোস্ট রাজনৈতিক দর্শনের প্রকাশ? জামাত দাবি করেছে অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল, কিন্তু রাজনীতিতে এমন দাবি তো নতুন নয়। সমালোচনার মুখে পড়লেই হ্যাক বলাটা এখন প্রায় নিয়মে পরিণত হয়েছে। বিএনপির বক্তব্য, যদি সত্যি হ্যাক হতো তাহলে কেন আগে সতর্কবার্তা দেওয়া হয়নি? আর এখানেই উঠে আসে আরো বড় প্রশ্নটা, বাংলাদেশের মতো দেশে যেখানে গার্মেন্টস, শিল্প থেকে শুরু করে স্বাস্থ্য, শিক্ষা সব জায়গায় নারীরা মূল চালিকা শক্তি, সেখানে নারীদের ঘরে আটকে রাখার ভাবনা কি বাস্তবতার সঙ্গে আদৌ খাপ খায়? এবার আসি 3 নম্বর প্রশ্নে। আচ্ছা, ধর্মের ব্যাখ্যা কি রাজনীতির হাতিয়ার হয়ে উঠছে? কেন এ কথা বলছি? তার কারণ তারেক রহমান হযরত বিবি খাদিজার উদাহরণ টেনে দেখানোর চেষ্টা করেছেন যে ইসলাম নারীর কর্মজীবনের বিরুদ্ধে নয়। তাহলে প্রশ্ন, ধর্মের কোন ব্যাখ্যা গ্রহণযোগ্য, আর কেই বা ঠিক ব্যাখ্যা করছে? রাজনীতিতে ধর্ম ব্যবহার হলে সমস্যা শুরু হয় যখন সেটাকে সমাজ নিয়ন্ত্রণের অস্ত্র বানানো হয়। নারীর স্বাধীনতা ও অংশগ্রহণকে প্রশ্নের মুখে ফেলে ভোট রাজনীতি করা কি আদৌ গণতান্ত্রিক রাজনীতির সঙ্গে যায়? 4 নম্বর প্রশ্ন, বিএনপি কি নিজেকে গণতন্ত্রের রক্ষক হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে? তারেক রহমান দাবি করেছেন বিএনপি একমাত্র দল যারা অতীতে দুর্নীতি কমাতে পেরেছিল এবং ভবিষ্যতেও পারবে। এখানেও প্রশ্ন ওঠে, জনগণ কি সেই দাবিতে আবার ভরসা রাখতে প্রস্তুত? বিএনপি অতীতের শাসন আমলের সাফল্যের কথা বলছে, আবার বর্তমান শাসন ব্যবস্থার ব্যর্থতাও তুলে ধরছে। কিন্তু সাধারণ ভোটারের কাছে মূল প্রশ্নটা কিন্তু খুব সহজ সরল, আগামী দিনে কার হাতে দেশ নিরাপদ থাকবে? সাধারণ মানুষ তো এটুকুই চায়। এবার আসি 5 নম্বর প্রশ্নে, এই সংঘাত কি আসলে ভোটের অঙ্ক? এই পুরো বিতর্কের আরেকটা দিক হলো ভোট, নির্বাচন। ভোটের আগে হঠাৎ করে ইতিহাস, নারী অধিকার, ধর্মীয় মূল্যবোধ সব একসঙ্গে উঠে আসছে। প্রশ্ন উঠছে, এটা কি আদর্শগত লড়াই, নাকি ভোট ব্যাংক ধরে রাখার কৌশল? সংখ্যালঘু, নারী, মুক্তিযুদ্ধ, এই 3টি বিষয় বাংলাদেশের রাজনীতিতে একটা আবেগের জায়গা। বিএনপি কি সেই আবেগের শান দিচ্ছে? সেই আবেগকে পাশে রেখে নিজেদের অবস্থান মজবুত করতে চাইছে? আর জামাতি কি সেই জায়গাতেই সবচেয়ে বেশি চাপে পড়েছে? একটা লাস্ট প্রশ্ন রাখি এই ঘটনায়। সব মিলিয়ে প্রশ্নটা কিন্তু খুব সোজা, বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে? আপনারাও তো এই প্রশ্নই খুঁজছেন উত্তর। একদিকে গণতন্ত্র ফেরানোর কথা, অন্যদিকে পুরনো আদর্শ আর নতুন বাস্তবতার সংঘাত। নারী সমাজ, তরুণ ভোটার এবং সংখ্যালঘুদের কাছে এই নির্বাচন শুধু দল বাছাই নয়, দৃষ্টিভঙ্গি বাছাইয়ের লড়াইও। আর এই পরিস্থিতিতে ভোটের ময়দান শুধু ক্ষমতার হিসেব নয়, এটা হয়ে উঠছে ইতিহাস, মূল্যবোধ ও ভবিষ্যতের দিক নির্দেশ করার জায়গা। কি হয় সেটা তো সময় বলবে, কিন্তু এই প্রশ্নগুলো যথেষ্ট ভ্যালিড। তাই আপনাদের মনেও তো এই প্রশ্নই ঘোরাফেরা করছিল। কি মনে হয় আপনাদের? জানান কমেন্ট সেকশনে।